প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাইবান্ধা সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আমি উৎপল রায়, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই জীবনযাপন করছো। প্রথমেই এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে অনেক আগে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না, বা কবে অনুষ্ঠিত হবে এ বিষয়টিও তোমরা সঠিক জানো না। এজন্য তোমাদের অনেকের মনে একটি ভ্রান্ত ধারণা বসে গেছে যে তোমরা হয়তো পিছিয়ে পড়ছো, কিন্তু বিষয়টি সেরকম না। পুরো পৃথিবী যেখানে থমকে আছে সেখানে তোমাদের পিছিয়ে পড়ার কোনো কারণ নেই। আরেকটি ভুল ধারণা তোমাদের মনে আছে, সেটা হলো যে তোমরা অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক সময় কিছু উড়ো খবর পেয়ে থাকো যে খুব শীঘ্রই হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবে এবং খুব শর্ট নোটিশেই হয়তো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা সেরকম না। পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলে অন্তত মাসখানেক আগে বা তোমাদেরকে যথেষ্ট সময় দেওয়া হবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য। আজকে আমার তৃতীয় অনলাইন ক্লাস। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা এই অধ্যায়টি আলোচনা করব। মূল আলোচনা শুরু করার আগে ব্যবসায়ের মৌলিক ধারণা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আমরা সকলেই জানি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজন আবিষ্কারের জন্ম। প্রয়োজন না থাকলে হয়তো আজ অনেক কিছুই আমরা পেতাম না। প্রয়োজন আছে বলে হয়তো আজকের আমাদের এই অনলাইন ক্লাস। প্রয়োজন না থাকলে হয়তো এই অনলাইন ক্লাসে আমরা আগ্রহ দেখাতাম না, কিংবা তোমরাও আগ্রহ দেখাতে না। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। ব্যবসায়ের মৌলিক ধারণা এ বিষয়ে মানুষের অভাববোধ বা প্রয়োজন থেকেই মানুষের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের সৃষ্টি। যদি এমন হতো মানুষের কোনো অভাব নেই, মানুষের ক্ষুধা লাগে না, কিংবা মানুষের কোনো প্রয়োজনই হয় না, তখন মানুষ কৃষি, শিল্প, বাণিজ্য কোনো প্রকার কাজকর্মই করতো না। কিন্তু বাস্তবতা হলো এই, মানুষের ক্ষুধা লাগে, মানুষের অভাব আছে, বা নানান প্রয়োজন মানুষের সামনে এসে দাঁড়ায়। এজন্য মানুষ নানা রকম জীবিকা গ্রহণ করে। এই জীবিকাগুলোর মধ্যে ব্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানুষের উৎপত্তির বিকাশ ও উন্নয়নের সাথে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ব্যবসায় আজ জ্ঞানের একটি পৃথক শাখা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। এজন্য ব্যবসায় কি, ব্যবসায়ের বৈশিষ্ট্য কি, ব্যবসায়ের গুরুত্ব কি, বাংলাদেশে ব্যবসায়ের অবস্থান কি, এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা প্রয়োজন। আজকের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হচ্ছে ব্যবসায়ের সংজ্ঞা জানতে পারবে, ব্যবসায়ের বৈশিষ্ট্য জানতে পারবে, ব্যবসায়ের আওতা, পরিধি বা বিষয়বস্তু জানতে পারবে, শিল্পের সংজ্ঞা জানতে পারবে, শিল্পের শ্রেণী বিভাগ জানতে পারবে, বাণিজ্যের সংজ্ঞা জানতে পারবে, বাণিজ্যের আওতা বা পরিধি সম্পর্কে জানতে পারবে, এবং সবশেষে প্রত্যক্ষ সেবা কি এবং প্রত্যক্ষ সেবার শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারবে। প্রথমেই আলোচনা করব ব্যবসায়ের সংজ্ঞা কি এই বিষয়ে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংগঠিত সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডকে
ব্যবসায় বলা হয়ে থাকে। এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে অর্থ উপার্জন বা আয় রোজগারের উদ্দেশ্যে কোনো কাজ সম্পাদন করাকে বোঝানো হচ্ছে, কিন্তু সকল প্রকার অর্থনৈতিক কার্যাবলীকেই ব্যবসায় বলা যাবে না। ব্যবসায় হতে গেলে কাজটিকে একদিকে যেমন আইনগতভাবে বৈধ হতে হবে, আবার কাজটির পেছনে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। এরপর আসছি ব্যবসায়ের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমেই ব্যবসায়ের যে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য। ব্যবসায়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য। আমরা যদি কোনো কাজ করি কিন্তু সে কাজের পিছনে মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকে, তাহলে সে কাজকে কোনোভাবেই ব্যবসায় বলা যাবে না। উদাহরণস্বরূপ, একজন কৃষক যদি নিজের ব্যক্তিগত ভোগের জন্য কিংবা পারিবারিক ব্যবহারের উদ্দেশ্যে কৃষি পণ্য উৎপাদন করে, তবে সেটিকে ব্যবসায় বলা যাবে না। কিন্তু তিনি যদি মুনাফা লাভের উদ্দেশ্যে কৃষি পণ্য উৎপাদন করেন, তখন সে কাজটিকে ব্যবসা হিসেবে গণ্য করা হবে। এর পরের বৈশিষ্ট্যটি হচ্ছে লেনদেনের পৌনঃপুনিকতা। ব্যবসা হতে গেলে কোনো কাজ বারংবার সংঘটিত হতে হবে। আমরা যদি আসবাবপত্র ক্রয় করি, ক্রয়ের পর সেটি যদি পছন্দ না হয় এবং বিক্রি করে দেই এবং লাভবান হই, তথাপিও সে কাজটিকে ব্যবসায় বলা যাবে না। কিন্তু সেই কাজটি যদি আমরা বারবার করে থাকি, তখন সেটিকে ব্যবসা হিসেবে গণ্য করা হবে। এর পরের বৈশিষ্ট্যটি হচ্ছে আইনগত বৈধতা। আইনগত বৈধতা বলতে কোনো কাজ আইনের দৃষ্টিতে অবৈধ না হওয়াকে বোঝায়। ব্যবসায় এমন একটি পেশা যেটিকে অবশ্যই প্রচলিত আইন অনুযায়ী বৈধ হতে হবে, নতুবা সে কাজটিকে ব্যবসায় বলা যাবে না। এর পরের বৈশিষ্ট্যটি হচ্ছে উপযোগ সৃষ্টি। ব্যবসায়িক সকল ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে উপযোগ সৃষ্টি করে মানুষের অভাব পূরণ করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, শিল্পের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়, পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, গুদামজাতকরণের মাধ্যমে কালগত বা সময়গত উপযোগ সৃষ্টি করা হয়, আবার বিজ্ঞাপন বা বিপণনের মাধ্যমে জ্ঞানগত উপযোগ সৃষ্টি করা হয়। এভাবে আমরা দেখতে পাই সকল প্রকার ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন রকমের উপযোগ সৃষ্টি করা হয়। এজন্য উপযোগ সৃষ্টি ব্যবসায়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরের বৈশিষ্ট্যটি হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। ব্যবসায়ের সঙ্গে ঝুঁকি ও অনিশ্চয়তা ওতপ্রোতভাবে জড়িত। যে ব্যবসায়ে ঝুঁকি যত বেশি, সে ব্যবসায়ে মুনাফা লাভের সম্ভাবনা তত বেশি। বিভিন্ন কারণে পণ্যের দাম কমে যেতে পারে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার মাধ্যমেও ব্যবসায় অনেক ক্ষেত্রেই ক্ষতির সম্মুখীন হতে পারে। এজন্য ব্যবসায়ীদেরকে ঝুঁকি নিয়ে ব্যবসায় পরিচালনা করতে হয়। সর্বশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে স্বাধীন পেশা। ব্যবসায় একটি স্বাধীন পেশা, কারণ ব্যবসায়ের মালিক অন্যের অধীনে না থেকে পুরোপুরি স্বাধীনভাবেই নিজের সিদ্ধান্তে সকল ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। এজন্য ব্যবসায় একটি স্বাধীন পেশা। এরপর আসছি ব্যবসায়ের আওতা বা পরিধি এ সম্পর্কে।
এই বিষয়টি একটি ইকুয়েশনের মাধ্যমে খুব সহজে আলোচনা করা যেতে পারে। বিজনেস ইজ ইকুয়াল টু সামেশন অফ ইন্ডাস্ট্রি প্লাস সামেশন অফ ট্রেড প্লাস সামেশন অফ অক্সিলিয়ারিজ টু ট্রেড। অর্থাৎ ব্যবসায় হচ্ছে শিল্পীয় কার্যকলাপের সমষ্টি, পণ্য বিনিময় সংক্রান্ত কাজের সমষ্টি এবং পণ্য বিনিময়ের সহায়ক কাজের সমষ্টি। এরপর আসছি শিল্পের সংজ্ঞা সম্পর্কে। প্রকৃতি প্রদত্ত সম্পদ আরোহণ করে বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা তৈরি করার যে কর্ম প্রচেষ্টা তাকে শিল্প বলে। শিল্পকে উৎপাদনে বাহন বলা হয়ে থাকে। এরপর আসছি শিল্পের প্রকারভেদ। শিল্প বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এর মধ্যে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প এবং সবশেষে সেবা পরিবেশক শিল্প অন্যতম। প্রথম যে শিল্পটি আলোচনা করব সেটি হচ্ছে প্রজনন শিল্প। যে শিল্পে উৎপাদিত পণ্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা যায় তাকে প্রজনন শিল্প বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নার্সারি, হ্যাচারি প্রভৃতি শিল্পকে প্রজনন শিল্প বলা হয়ে থাকে। এরপর আসছি নিষ্কাশন শিল্প। যে শিল্পে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। যেমন বন থেকে কাঠ বা ফল সংগ্রহ, নদী বা সমুদ্র থেকে মৎস্য বা জলজ সম্পদ সংগ্রহ, ভূগর্ভ থেকে খনিজ পদার্থ সংগ্রহ প্রভৃতি। পরের শিল্পটি হচ্ছে উৎপাদন বা প্রস্তুত শিল্প। যে শিল্পে শ্রম এবং যন্ত্র ব্যবহার করে কাঁচামাল বা অর্ধ প্রস্তুত পণ্য মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে উৎপাদন বা প্রস্তুত শিল্প বলা হয়ে থাকে। প্রকৃতি অনুযায়ী এই উৎপাদন শিল্প 4 রকমের হয়ে থাকে। সেগুলো হচ্ছে বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প, সংযোজন শিল্প। প্রথমে আসছি বিশ্লেষণ শিল্প। যে শিল্পে একটি পদার্থ বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করা হয় তাকে বিশ্লেষণ শিল্প বলা হয়ে থাকে। যেমন খনিজ তৈল হতে কেরোসিন, পেট্রোল, ডিজেল প্রভৃতি পণ্য উৎপাদন করা হয়ে থাকে। এরপর আসছি যৌগিক শিল্প, যা বিশ্লেষণ শিল্পের বিপরীত। এই শিল্পে বিভিন্ন উপকরণ সংমিশ্রণ করে একটি পণ্য প্রস্তুত করা হয়ে থাকে। যেমন আকরিক লৌহ, চুনাপাথর, কয়লা প্রভৃতি একত্রিত করে ইস্পাত তৈরি করা হয়ে থাকে। এরপর আসছি প্রক্রিয়া ভিত্তিক শিল্প। যে শিল্পে কাঁচামাল বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিণত পণ্যে রূপান্তরিত হয় তাকে প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলা হয়ে থাকে। যেমন তুলা থেকে বস্ত্র বা আখ হতে চিনি প্রভৃতি এ শিল্পের অন্তর্গত। উৎপাদন শিল্পের সর্বশেষ প্রকারভেদটি হচ্ছে সংযোজন শিল্প। এই শিল্পে বিভিন্ন শিল্পে উৎপাদিত পণ্য বা অংশবিশেষ একত্রিত করে একটি নতুন পণ্য সামগ্রী তৈরি করা হয়। যেমন মোটর শিল্প, রেল ইঞ্জিন নির্মাণ শিল্প প্রভৃতি। এরপর আসছি নির্মাণ শিল্প কি।
যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, বাঁধ, সেতু, দালান কোঠা, জাহাজ প্রভৃতি প্রস্তুত করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। সর্বশেষ শিল্পটি হচ্ছে সেবা পরিবেশক শিল্প। যে শিল্পের মাধ্যমে মানুষের জীবন আরো সহজ এবং আরামদায়ক করে গড়ে তোলা হয় সেই শিল্পকেই সেবা পরিবেশক শিল্প বলা হয়ে থাকে। এর মধ্যে বিদ্যুৎ, টেলিফোন প্রভৃতি অন্তর্ভুক্ত। এখন আলোচনা করব বাণিজ্য কি এ সম্পর্কে। বাণিজ্য হচ্ছে ব্যবসায়ের বন্টনকারী শাখা। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর জন্য যে সকল কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে সেগুলোর সমষ্টিকেই বাণিজ্য বলে। এক্ষেত্রে প্রথমেই মালিকানা হস্তান্তরের বিষয়টি সামনে আসে, আর ক্রয় বিক্রয়ের মাধ্যমে এই মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এজন্য ক্রয় বিক্রয় কার্যে সহযোগিতার জন্য ব্যাংকিং, বীমা, পরিবহন, বিজ্ঞাপন প্রভৃতি কাজের প্রয়োজন পড়ে। খুব সংক্ষেপে আমরা বলতে পারি, শিল্পে উৎপাদিত পণ্য যে সকল কার্যাবলীর মাধ্যমে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছানো হয় সেই সমস্ত কাজের সমষ্টিকে বাণিজ্য বলা হয়ে থাকে। এখন আসছি বাণিজ্যের আওতা বা পরিধি সম্পর্কে। বাণিজ্যকে প্রধানত দুটি শাখায় ভাগ করা হয়। একটি হচ্ছে পণ্য বিনিময়, অপরটি হচ্ছে পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। প্রথমে আসছি পণ্য বিনিময় সম্পর্কে। পণ্য বিনিময়কে আবার দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আর একটি হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পাইকারি এবং খুচরা ব্যবসায় অন্তর্ভুক্ত, আর বৈদেশিক বাণিজ্যের মধ্যে আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি অন্তর্ভুক্ত। পাইকারি ব্যবসায় বলতে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে স্বল্প লাভে বিক্রয় করাকে বোঝায়। অপরদিকে খুচরা ব্যবসায় বলতে স্বল্প লাভে স্বল্প পরিমাণে পণ্য বিক্রয় করাকে বোঝায়। এখন আসছি আমদানি। বাইরের কোনো দেশ থেকে পণ্য ক্রয় করে দেশে এনে বিক্রয় করাকে আমদানি বলা হয়ে থাকে। ঠিক এর বিপরীতটাই হচ্ছে রপ্তানি, অর্থাৎ দেশের উৎপাদিত পণ্য যখন বিদেশে প্রেরণ করা হয় তখন তাকে আমরা বলবো রপ্তানি। আর পুনঃরপ্তানি হচ্ছে কোনো একটি দেশ থেকে পণ্য বা কাঁচামাল ক্রয় করে সেটি পরবর্তীতে অন্য আর একটি দেশে প্রেরণ করা। আর সর্বশেষ যে শাখাটি সেটি হচ্ছে পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। এগুলোর মধ্যে বীমা, ব্যাংকিং, পরিবহন, গুদামজাতকরণ প্রভৃতি অন্তর্ভুক্ত। এরপর আসছি প্রত্যক্ষ সেবা কি। প্রত্যক্ষ সেবা হচ্ছে কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি যা বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয়। প্রথমত, প্রত্যক্ষ সেবা একটি কাজ, তৃপ্তি বা সুবিধা। দ্বিতীয়ত, এটি অস্পর্শনীয়। তৃতীয়ত, এটি হস্তান্তরযোগ্য নয়। চতুর্থত, প্রত্যক্ষ সেবা গুদামজাত করা যায় না। এরপর আসছি প্রত্যক্ষ সেবার ধরন সম্পর্কে। এর মধ্যে প্রথমেই আসছে ক্রয় বিক্রয়ের সহায়ক সেবা, এরপর পেশাগত সেবা এবং সর্বশেষ ভোক্তা সেবা। ক্রয় বিক্রয় সহায়ক সেবা, ক্রয় বিক্রয়ের সহযোগী যে সেবা সেগুলোকেই ক্রয় বিক্রয়ের সহায়ক সেবা বলা হয়ে থাকে। এর মধ্যে বীমা, ব্যাংকিং, গুদামজাতকরণ, পরিবহন প্রভৃতি অন্তর্ভুক্ত। এরপর আসছি পেশাগত সেবা কি সম্পর্কে। বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ যে সকল সেবা প্রদান করে তাকে
পেশাগত সেবা বলে। এর মধ্যে বিভিন্ন ফার্ম, অ্যাটর্নি ফার্ম, উকিল, ডাক্তার, পরামর্শক প্রভৃতি পেশাজীবী ব্যক্তিবর্গ যে সকল সেবা প্রদান করে সেগুলো অন্তর্ভুক্ত। সবশেষে আসছি ভোক্তা সেবা। ভোক্তা সাধারণ সরাসরি যে সেবাগুলো গ্রহণ করে থাকে সেগুলোকে বলা হয়ে থাকে ভোক্তা সেবা। উদাহরণস্বরূপ হোটেল, বিনোদনধর্মী প্রতিষ্ঠান, সেলুন, লন্ড্রি, মোবাইল ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান প্রভৃতি সেবাগুলো এর অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অধ্যায়ের আলোচনা এখানেই শেষ করছি। আজকের ক্লাসে এই অধ্যায়ের সকল বিষয় আলোচনা করা সম্ভব হয়নি, তথাপি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করেছি। আর একটি বিষয় যেটি আমি বাড়ির কাজ হিসেবে দিতে চাচ্ছি সেটি হলো শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা পার্থক্য। আশা করি এই বিষয়টি তোমরা বাসায় নিজেরাই বই দেখে শিখে নেবে। আবারও তোমাদের সুস্থতা কামনা করছি। পরবর্তী অনলাইন ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমি যুক্ত হব। তোমরা সকলে ভালো থাকবে। খোদা হাফেজ।